নমস্কার বন্ধুরা, বেশ কয়েকটা ভিডিও জুড়ে আমি তোমাদের শোনাচ্ছি ভারতীয় শিল্পরীতি নিয়ে কিছু কিছু গল্প কথা। আজকে শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পচর্চা ভাবনা প্রসঙ্গে। যে মানুষটা সারা জীবন ধরে গান, কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস নিয়ে মেতে রইলেন, তিনি জীবনের শেষ পর্যায়ে এসে এক ভিন্ন সৃষ্টিকাজে মেতে উঠলেন। আর তাঁর হৃদয় নেচে উঠলে যে শুধু তিনি একা সেই আনন্দের জোয়ারে ভেসে যান তা তো নয়, সকলকেই সেই আনন্দযজ্ঞে সামিল করেন। তাই আজ শুনব সেই মানুষটির কথা, সেই মানুষটির চিত্রকলা সম্বন্ধে আগ্রহের সূচনা লগ্নের কথা। আর তার আগে তোমাদের বলে নিই, প্রতিদিনের মতন আজকেও আমি ক্লের কিছু জিনিস রং করতে করতে তোমাদের সাথে পুরো গল্পটা আমি শেয়ার করব, তো শুনতে থাকো। আগের পর্বেতে তোমরা শুনেছ যে ভারতীয় শিল্পকলার যে ধারার চর্চা অবনীন্দ্রনাথ ঠাকুররা করছিলেন তা ছিল পাশ্চাত্য প্রভাবিত। অন্যদিকে এদেশের বটতলা শিল্পীরা বা কালীঘাটের পটুয়ারা যে শিল্পচর্চা করছিলেন তা ছিল স্বতন্ত্র ও স্বাধীন। আর রবীন্দ্রনাথ সবসময় চাইতেন প্রাতিষ্ঠানিক শিক্ষার বিপরীতে শিল্পচর্চা করতে। তাই তো তাঁর বিশ্বভারতীর পরিকল্পনা, যেখানে উন্মুক্ত পরিবেশ হবে প্রথম শিক্ষক। তাই রবীন্দ্রনাথের সান্নিধ্যে শান্তিনিকেতনে শুরু হয়েছিল ভিন্ন ধাঁচের শিল্পশৈলী। নন্দলাল বসু, বিনোদ বিহারী, রামকিঙ্কর এদের সহযোগিতায় অন্য এক শিল্প ভাবনার উদ্ভব হয়েছিল, যা ছিল কলকাতার সরকারি আর্ট স্কুলের সম্পূর্ণ বিপরীত। শান্তিনিকেতনের শিল্পীরা তাদের কাজের মাধ্যমে প্রকৃতি ও মানুষের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছিলেন। কিন্তু একটা বিষয় জানলে অবাক হবে, রবীন্দ্রনাথ কিন্তু একসময় অবনীন্দ্রনাথকেও রবি বর্মার ছবি আঁকতে বলেছিলেন, অর্থাৎ কপি করতে বলেছিলেন। হ্যাভেলের নির্দেশিত পথেও আকৃষ্ট হয়েছিলেন তিনি। তাহলে তাঁর চিন্তাধারার বদল এলো ঠিক কবে? আসলে সালটা তখন 1916। রবীন্দ্রনাথ ঠাকুর গেলেন জাপান পরিভ্রমণে। সেখানে জাপানিদের শিল্পচর্চা দেখে এসে তিনি বললেন, আমাদের দেশের আর্টের পুনর্জীবন সঞ্চারের জন্য এখানকার সজীব আর্টের সংস্রব যে কত দরকার তা তোমরা তোমাদের দক্ষিণের বারান্দায় বসে কখনোই বুঝতে পারবে না। এখানে উল্লেখ করা দরকার, আসলে রবীন্দ্রনাথ তার দক্ষিণের বারান্দায় একটি আর্ট গ্যালারির কাজ করে দিয়েছিলেন, যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুররা শিল্পচর্চা করতেন। আর তিনি এই জাপান পরিভ্রমণের পর শিল্পের স্বরূপ সন্ধানে ব্রতী হয়েছিলেন এবং তার শিল্পকলা বিষয়ক চিন্তাভাবনাকে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিলেন শান্তিনিকেতনের কলা ভবনে। যারা রবীন্দ্রনাথের জাপান যাত্রী পড়েছ তারা অবশ্যই জানো যে তিনি জাপানের শিল্প দেখে কী মনোভাব ব্যক্ত করেছিলেন। তিনি স্পষ্ট করে বলেছিলেন, বাংলাদেশের শিল্পীদের জাপানে গিয়ে শেখা উচিত। ছবি আঁকা মানে যে শুধু নকল করা নয়, ছবি আঁকা যে একটা গভীর উপলব্ধির ফসল, তা তিনি জাপানে গিয়েই অনুভব করেছিলেন। জাপানিদের প্রকাশভঙ্গির মধ্যে যে সংযম লুকিয়ে আছে তাও তিনি অনুভব করেছিলেন। আর সবচেয়ে বড় বিষয়টা জেনে এসেছিলেন যে জাপানের যে দুজন শ্রেষ্ঠ শিল্পী তাইকান এবং তানজান, তারা কেউই নকল করে শ্রেষ্ঠ হননি, হয়েছিলেন প্রথার বন্ধন থেকে জাপানের শিল্পকে মুক্তি দিয়ে। আর সেই শিক্ষাই রবীন্দ্রনাথ ভারতবর্ষে ফিরে ছড়িয়ে দিলেন অবনীন্দ্রনাথ এবং শান্তিনিকেতনের কলা ভবনের অন্যান্য ছাত্রদের মধ্যে। শুরু হলো এক নতুন অধ্যায়ের। পরবর্তী পর্যায়ে তোমাদের বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকাআঁকি প্রসঙ্গে। আজ এই পর্যন্তই।
কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। খুব তাড়াতাড়ি আসছি নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত টাটা।